একবার ভাবুন তো এমন একটা দেশের কথা যেটা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় ৮ ভাগের ১ ভাগ জুড়ে রয়েছে, যার কাছে আছে বলতে গেলে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আর বিশ্বের অন্যতম শক্তিশালী এক সেনাবাহিনী ক্লিংট ভিয়াইন সুপারবাক্ট ওটা। কিন্তু যদি বলা হয় এই দেশটা আসলে সত্যিকারের অর্থে কোনো গ্লোবাল সুপার পাওয়ারই নয়, এটাই হলো রাশিয়ার প্যারাডক্স। আর আজ এর রহস্যটাই আমরা উন্মোচন করতে চলেছি। প্রশ্নটা তো খুবই সহজ, তাই না? পৃথিবীর সবচেয়ে বড় দেশ, অথচ কেন সে একটা বৈশ্বিক পরাশক্তি নয়? রাশিয়ার ক্ষমতা নিয়ে এই অদ্ভুত ধাঁধাটাই আজ আমরা সমাধান করার চেষ্টা করব। আসলে এর উত্তরটা লুকিয়ে আছে এমন এক শত্রুর মধ্যে যাকে চোখে দেখা যায় না, আর সেটা হলো রাশিয়ার নিজের ভূগোল। হ্যাঁ, তার সীমাহীন বরফ, অদ্ভুত সব সীমান্ত আর সমুদ্রে যাতায়াতের সীমাবদ্ধতাই রাশিয়ার শক্তিকে বারবার আটকে দিয়েছে। চলুন প্রথমেই রাশিয়ার এই বিশালাকার নিয়ে যে ভ্রামটা আছে সেটা একটু ভেঙে দেখা যাক, কারণ এই বিশালতার পেছনে কিন্তু এক অন্যরকম বাস্তবতা লুকিয়ে আছে। এই চার্টার দিকে একবার তাকান। রাশিয়ার বিশাল আয়তনের প্রায় ৬৫% হলো পার্মাফ্রস্ট, মানে স্থায়ীভাবে বরফে ঢাকা জমি। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো এই বিশাল ভূখণ্ডের বেশিরভাগ অংশেই না করা যায় কৃষিকাজ, না গড়া যায় কোনো বসতি। মানে বুঝতেই পারছেন, রাশিয়ার এই বিশাল আকারটা আসলে একরকমের চোখের ধাঁধ। ভাবা যায় রাশিয়ার মোট জমির মাত্র ১০ থেকে ১২% চাষের যোগ্য। একটা দেশের খাদ্য নিরাপত্তা, জনসংখ্যা, এমনকি তার শিল্প তো এর ওপরই নির্ভর করে। আর এই সীমাবদ্ধতার কারণেই রাশিয়ার অর্থনীতি আর জনসংখ্যা কোনোটাই পুরোপুরিভাবে বিকশিত হতে পারেনি। এবার জনসংখ্যার দিকটা দেখুন, এখানেও কিন্তু রাশিয়া বেশ পিছিয়ে। একদিকে চীন বা যুক্তরাষ্ট্রের বিশাল জনসংখ্যা, আর অন্যদিকে রাশিয়ার জনসংখ্যা মাত্র ১৪ কোটি। এত বড় একটা দেশ রক্ষা করার জন্য এই জনসংখ্যা কিন্তু খুবই কম। তার উপর এই জনসংখ্যা দিন দিন আরও কমছে, যা রাশিয়ার জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ। তো জমিনি নিয়ে সমস্যা তো বোঝা গেল, কিন্তু সমুদ্রের কি অবস্থা? একটা গ্লোবাল পাওয়ার হতে গেলে যা সবচেয়ে বেশি দরকার, সেই মহাসাগরেই রাশিয়ার প্রবেশাধিকার বলতে গেলে খুবই সীমিত। দেখুন, একটা দেশকে সত্যিকারের সুপার পাওয়ার হতে হলে সমুদ্রে তার নিয়ন্ত্রণ থাকাটা মাস্ট। আর এর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা হলো উষ্ণ জলের বন্দর, মানে এমন একটা পোর্ট যা শীতকালে বরফ জমে বন্ধ হয়ে যায় না। আর এটাই রাশিয়ার সবচেয়ে বড় চাহিদা। রাশিয়ার নৌবাহিনীর সীমাবদ্ধতাগুলো একটু দেখা যাক। তাদের প্রধান বন্দরগুলো হয় বরফে ঢাকা, যেমন মুরমানস্ক। নয়তো ভ্লাদিভস্তকের মতো বন্দরগুলোর খোলা সমুদ্রে যাওয়ার পথটা জাপান বা অন্য কোনো দেশের নিয়ন্ত্রণে। এমনকি কৃষ্ণসাগরের সেভাস্তোপোল বন্দর থেকে বেরোতে হলেও ন্যাটোর সদস্য তুরস্কের বসফরাস প্রণালী পার হতে হয়। মানে পুরোটাই যেন একটা খাঁচায় বন্দী। তাহলে ভাবুন, যে দেশের নৌবাহিনীই একরকম খাঁচায় বন্দী, সে কিভাবে বিশ্বজুড়ে তার শক্তি দেখাবে? আর্থিকভাবেই হোক বা সামরিকভাবে। সমুদ্রে আধিপত্য ছাড়া কোনো দেশেই বিশ্বমঞ্চে তার শক্তি পুরোপুরিভাবে দেখাতে পারে না। আচ্ছা, সমুদ্রের গল্প তো হলো, এবার আবার ফেরা যাক জমিনের দিকে। রাশিয়ার অরক্ষিত স্থলসীমানাগুলো তার ইতিহাসে বারবার দুঃস্বপ্ন হয়ে ফিরে এসেছে। রাশিয়ার পশ্চিম দিকে রয়েছে উত্তর ইউরোপীয় সমভূমি, এক বিশাল সপাট খোলা প্রান্তর। এখানে কোনো পাহাড় নেই, জঙ্গল নেই, কিচ্ছু নেই যা আক্রমণ আটকাতে পারে। ফলে ঐতিহাসিকভাবেই রাশিয়া পশ্চিম দিক থেকে আক্রমণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আর ইতিহাস কিন্তু এর সাক্ষী। গত ৫০০ বছরে পোলিশ, সুইডিশ, ফরাসি আর জার্মানরা সবাই এই পথে রাশিয়াকে আক্রমণ করেছে, বারবার একই পথে। এই ঐতিহাসিক বাস্তবতা রাশিয়ার নিরাপত্তা চিন্তাকে এতটাই প্রভাবিত করেছে যে আজও তাদের সব নীতি এর ওপর ভিত্তি করেই তৈরি হয়। তো এত সব কিছুর পর আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? রাশিয়ার বর্তমান পরিস্থিতিটা কি, আর ভবিষ্যতের সম্ভাবনাই বা কী? রাশিয়ার অর্থনীতি মূলত তেল আর গ্যাসের ওপর নির্ভরশীল। এর মানেটা খুব সহজ, যখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায়, রাশিয়ার অর্থনীতিও ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্র বা চীনের মতো তাদের অর্থনীতিতে কোনো বৈচিত্র্য নেই, আর এর কারণও কিন্তু সেই ভূগোল। আর এই দুর্বলতাগুলোই কিন্তু সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধে একেবারে স্পষ্ট হয়ে গেছে। এটা প্রমাণ করে দিয়েছে যে রাশিয়ার শক্তি বিশাল হতে পারে, কিন্তু সেটা সীমাহীন নয়। তাদের লজিস্টিক আর সাপ্লাই সিস্টেমে যে বড় ধরনের সমস্যা আছে তা এখন সবাই জানে। তবে একটা জিনিস কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে, যা হয়তো রাশিয়ার ভাগ্যও বদলে দিতে পারে। আর সেটা হলো জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলের বরফ গলে যাওয়া। আর এটা রাশিয়ার জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। আর রাশিয়া কিন্তু এই সুযোগটা হাতছাড়া করতে একদমই রাজি নয়। তারা বরফ গলে যাওয়ায় নতুন নৌপথ খুলছে, নতুন প্রাকৃতিক সম্পদের খোঁজ করছে। এমনকি তারা আর্কটিক আর্মি তৈরি করেছে, বানাচ্ছে নতুন নতুন সামরিক ঘাঁটি।
কারণ আর্কটিক অঞ্চলই হয়ে উঠছে ভূরাজনীতির নতুন কেন্দ্র, আর রাশিয়া এই খেলায় কোনোভাবেই পিছিয়ে থাকতে চায় না। কিন্তু দিনের শেষে একটা কথা সত্যি, মানচিত্র বদলাতে পারে, সরকার বদলাতে পারে, যুদ্ধের কৌশলও বদলাতে পারে, কিন্তু ভূগোল সহজে বদলায় না। আর এই ভূগোলই অনেক আগে রাশিয়ার শক্তির সীমাটা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, জলবায়ু পরিবর্তনের ফলে যে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, তা কি রাশিয়ার শত শত বছরের এই ভৌগোলিক সীমাবদ্ধতাকে পার করতে পারবে? আর্কটিকের বরফ গলার সাথে সাথে রাশিয়ার ভাগ্যও কি বদলে যাবে? এর উত্তর হয়তো একমাত্র সময় দিতে পারবে।